অনেকেই বলে থাকেন শূন্য থেকে শীর্ষ ধনী হয়ে ওঠা এগুলো শুধু গল্পতেই মানায়, বাস্তবে নয়। তবে আজকে জানতে পারবেন একদম শূন্য থেকে বিশ্বের শীর্ষ ধনী হয়ে ওঠার সেই ব্যক্তি মুকেশ আম্বানির ধনী হওয়ার কাহিনী। আজকে জানতে পারবেন মুকেশ আম্বানির কথা। তাদের এই ধনী হয়ে ওঠার পিছনে রয়েছে রিলায়েন্স গ্রুপ, আর এই গ্রুপের প্রতিষ্ঠাতা ধীরুভাই আম্বানি। তিনি আম্বানি ব্রাদার্সের পিতা। বলতে গেলে একদম শূন্য থেকে শুরু করেছিলেন ধীরুভাই আম্বানি। ছিল না কোনো পুঁজি। রিলায়েন্স ইন্ডাস্ট্রির যেই স্বপ্ন, যেই মানুষটি দেখেছিলেন, যার প্রকৃত নাম ধীরাজলাল হীরাচাঁদ আম্বানি, সবাই তাকে ধীরুভাই আম্বানি নামে চেনে। তিনি 1932 সালের 28 ডিসেম্বর ভারতের গুজরাটের জুনাগড় জেলার এক প্রত্যন্ত গ্রামে হীরাচাঁদ আম্বানি ও জামনার সংসারে জন্মগ্রহণ করে। তার বাবা হীরাচাঁদ ছিলেন সামান্য একজন স্কুল টিচার। ধীরুভাই ছোটবেলাতেই বুঝতে পারতেন বাবার সামান্য আয় দিয়ে সংসার চলছে কোনোভাবে। তাই তিনি চিন্তা করতেন যে কিভাবে টাকা আয় করা যায়। পরিবারের আর্থিক সংকটের কথা চিন্তা করে মাধ্যমিক পাশের পর পড়ালেখা ছেড়ে দিলেন। তারপর নেমে পড়লেন কাজের সন্ধানে। তখন তার বড় ভাই রামনিকলাল আম্বানি কাজ করতেন ইয়েমেনের বন্দরনগর এডেনে। ধীরুভাই চলে গেলেন এডেনে। সেখানে গিয়ে এবেসে এবং কোংতে মাত্র 300 রুপির বিনিময়ে কাজ নিলেন। এই কোম্পানিতে চাকরি করে তেলের ব্যবসা খুব ভালোভাবে বুঝে গিয়েছিলেন। কর্মক্ষেত্র ছিল একটি পেট্রোল স্টেশনে, যার কাজ ছিল গ্যাস তেল ভরা এবং অর্থ আদায় করা। এক পর্যায়ে তিনি সেলস ম্যানেজার পদে প্রমোশন পায়। বিভিন্ন দেশ থেকে আসা বিদেশিদের সাথে কথা বলতেন তিনি। এর মধ্যে তিনি ইংরেজি ভাষাটা এবং আরবি ভাষাটাও শিখে নেন খুব তাড়াতাড়ি। তার বেতন বেড়ে দাঁড়ায় 1100 রুপিতে। শুধু তাই না, পুরাতন কর্মচারীদের থেকে অনেক কিছু জেনে নিতেন তিনি। তাদের থেকে তিনি ওই ব্যবসার খুঁটিনাটি সমস্ত কিছু জেনে নেন তিনি। সে সময় কর্মীরা 25 পয়সায় এক কাপ চা পেত, কিন্তু ধীরুভাই চা খেতেন একটি রেস্টুরেন্টে। সেখানে চায়ের দাম ছিল 1 টাকা। ব্যাপারটা কি অদ্ভুত, তাই না? 25 পয়সার চা রেখে তিনি চা খেতে চলে যেতেন দূরের রেস্টুরেন্টে। এর কারণ ছিল ওই রেস্টুরেন্টে আসতো বড় বড় কোম্পানির মালিক এবং এজেন্টরা। তিনি তাদের কাছে নিজে গিয়ে ব্যবসার বিভিন্ন কিছু খুঁটিনাটি জেনে নিতেন। কিভাবে তিনি ব্যবসা শুরু করলেন। ধীরুভাই তার পরিবার নিয়ে এডেন থেকে চলে আসেন মুম্বাইতে শুধুমাত্র ব্যবসার জন্য। তিনি তার ছোট ভাইয়ের সাথে শেয়ারে ব্যবসা শুরু করেন, আর সেখানে তার শেষ সম্বল 15,000 টাকা লাগিয়ে দেন ব্যবসায়। তার ব্যবসার কাজ ছিল এডেন থেকে পলিস্টার সুতো আমদানি করা, আর মুম্বাই থেকে এডেনে রপ্তানি করত মশলা। তার অফিস ছিল দক্ষিণ মুম্বাইতে। তার অফিসে ছিল 3টি চেয়ার, একটি টেবিল, একটি টেলিফোন আর 2 জন কর্মী। আর যাত্রা শুরু হয় ছোট্ট একটা ব্যবসায়িক কোম্পানি রিলায়েন্স কমার্শিয়াল কর্পোরেশন। সেই সময় বিশ্ববাজারের মশলার এবং পলিস্টার সুতোর প্রচুর চাহিদা ছিল, তাই তার ব্যবসাও খুব দ্রুত বাড়তে থাকে। যেহেতু এডেন থেকে তিনি সুতো আমদানি করতেন আর ভারত থেকে এডেনে মশলা রপ্তানি করতেন, হয়তো ভাবছেন তিনি তার পরিবারকে সময় দিতেন না, কিন্তু তার পাশাপাশি তার পরিবারকেও সময় দিতেন। তার সন্তানরাকেও তার কাছ থেকে কিছু আবদার করলে তিনি তাদেরকে বলতেন, আমার সাথে তোমরা 5 কিলোমিটার হেঁটে যাও, যদি তুমি এটা করতে পারো তবেই তুমি তোমার জিনিসটি পাবে। এমনটি করে তিনি তার সন্তানদেরকে বোঝাতেন পৃথিবীতে পরিশ্রম ছাড়া কোনো কিছুই পাওয়া সম্ভব নয়। তারপর যেভাবে ব্যবসা বড় হতে লাগলো, 1964 সালে ধীরুভাই এবং তার পার্টনার চম্পকলালের সাথে কোনো একটি জিনিস নিয়ে মতপার্থক্য দেখা দেয়। ধীরুভাই তাকে বললেন, চলো আমরা ব্যবসার ক্ষেত্রে একটা ঝুঁকি নেই, ঝুঁকি ছাড়া ব্যবসা বাড়ানো সম্ভব নয়। কিন্তু তার পার্টনার বলেছিল সে কোনো ঝুঁকি নেবে না। তাই তাদের মধ্যে ব্যবসায়িক ভাঙন ধরে। পরের বছরই তারা আলাদা হয়ে যায়। ঠিক তার পরের বছর 1966 সালে ধীরুভাই সুতার একটি কোম্পানি খুলেন। তার নাম দিয়েছিলেন রিলায়েন্স টেক্সটাইল ইঞ্জিনিয়ার প্রাইভেট লিমিটেড। তিনি মাসের পর মাস মিলে পড়ে থাকতেন। আর সব থেকে ভালো ব্যাপার হলো তিনি তার কর্মীদের সাথে খুব ভালোভাবে আচরণ করত। তাদের সাথে সুখ দুঃখের কথা বলতেন, এমনকি খাবারও খেতেন তাদের সাথে। এরপর তিনি উচ্চমানের পলিস্টার সুতো কিনে আনেন, কিন্তু সেই সুতো কেনার মতো কোনো ক্রেতা বাজারে ছিল না। তাই বলে তিনিও থেমে থাকেননি। তিনি নিজেই বাজারের ক্ষুদ্র ব্যবসায়ীদের আড়তে গিয়ে সেই সুতো বিক্রি করতেন, তাও আবার বাজার মূল্যের থেকে কম দামে, যাতে তিনি ব্যবসায়িকভাবে পরিচিতি লাভ করতে পারেন। বিশ্ব ব্যাংকের পরিদর্শক তার সুতো দেখতে এসেছিলেন। তারা ধীরুভাইয়ের সুতার খুব প্রশংসা করেন। এরপর থেকে তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। তার কোম্পানির পলিস্টার সুতো বাজার দখল করে ফেলে। এরপরে 1973 সালের 8 মে ধীরুভাই কোম্পানির নাম বদলে ফেলেন রিলায়েন্স ইন্ডাস্ট্রি লিমিটেড।
ততদিনে কোম্পানির সম্পত্তি পৌঁছে যায় 20 কোটি রুপিতে। ব্যবসা যেভাবে আকাশচম্বী অবস্থানে আসে, ধীরুভাইয়ের স্বপ্ন বড় হওয়াতে 20 কোটি রুপি কোম্পানিতেও সন্তুষ্ট ছিলেন না। তিনি চাইতেন তার কোম্পানি চলে যাক ধরাছোঁয়ার বাইরে। এজন্য তিনি ভাবতে লাগলেন কি করা যায়। তার ভাবনায় বের হয়ে আসলো অর্থ ছাড়া তার কোম্পানিকে তার স্বপ্নের পর্যায়ে পৌঁছে দেওয়া সম্ভব নয়। এজন্য তিনি ব্যাংকে যান লোন নিতে, কিন্তু ব্যাংক তাকে লোন দিতে অস্বীকার করেন। তবুও তিনি থেমে থাকেননি, তিনি আরো পদক্ষেপ নিতে থাকেন। তিনি দেখলেন ওই সময় শেয়ার বাজারে ধনীদের বিচলন আর মধ্যবিত্তরা ছিল অনেক দূরে। আর তাই 1975 সালে রিলায়েন্সকে পাবলিক লিমিটেড কোম্পানি করে দেন আর তার কোম্পানির জন্য প্রায় 28 লক্ষ শেয়ার বাজারে ছেড়ে দেন। বেশিরভাগ শেয়ার কিনে নেয় মধ্যবিত্তরা। শেয়ার বাজার থেকে তিনি তুলে নেন 14 কোটি টাকা। উচ্চ হারে লাভের অংশ ফেরত দিতে শুরু করছেন শেয়ার হোল্ডারদের। একসময় শেয়ার হোল্ডারদের মুকুট হয়ে যান ধীরুভাই আম্বানি। এরপরে ধীরুভাই তার কোম্পানিকে অনন্য মাত্রা দেওয়ার জন্য বাজারে নিয়ে আসেন নিজস্ব কাপড়ের ব্র্যান্ড বিমল। আর শুধু তাই না, তার কোম্পানির প্রচারের জন্য তিনি অসাধারণ একটি পলিসি বের করেন। তা হলো ওই সময় নামিদামি তারকা, অভিনেতা এবং ক্রিকেটারদের তাদেরকে দিয়ে তিনি বিজ্ঞাপনের কাজ করাতেন। মার্কেট জগতে তিনি সাড়া ফেলে দেন। তার নাম হয়ে যায় পলেস্টার কিং। তার কোম্পানি হয়ে যায় তার স্বপ্নের মতোই আকাশ ছুঁয়ে। একটা সময় ধীরুভাই অসুস্থ হয়ে পড়ে। তার অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার জন্য তার বড় ছেলে মুকেশকে বেছে নেন, কারণ মুকেশই হচ্ছে তার মতো একদম ঠান্ডা মেজাজের আর অসাধারণ চিন্তার মানুষ। আজকের এই পর্যায়ে আসার রহস্য, 2002 সালে মারা যান ধীরুভাই। এরপরে মুকেশ ও অনিল দুই ভাই সম্পত্তি নিয়ে বিবাদে জড়িয়ে পড়েন আর এই ঝামেলা চলতে থাকে প্রায় 10 বছর। অবশেষে তাদের মা কুকিলা এই ঝামেলা মেটাতে এগিয়ে আসেন। তাদের মা অনিলকে বিদ্যুৎ, আর্থিক পরিষেবা এবং টেলিকম বাণিজ্য দেন, যার মূল্য সেই সময় প্রায় 25,000 কোটি টাকারও বেশি ছিল। এদিকে টেক্সটাইল, তেল ও গ্যাস, পেট্রোকেমিক্যালস এবং পরিশোধনের নিয়ন্ত্রণ দেওয়া হয় মুকেশকে। মুকেশ আম্বানির অধীনে থাকা প্রতিষ্ঠানগুলো রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এবং অনিল আম্বানির নিয়ন্ত্রণে থাকা প্রতিষ্ঠান হল রিলায়েন্স অনিল ধীরুভাই আম্বানি গ্রুপ অথবা রিলায়েন্স গ্রুপ নামে পরিচিত। সম্পদের এই বিভাজনে যুক্ত করা হয় আরো একটি শর্ত, মুকেশ ও অনিল দুই ভাইকে 10 বছরের জন্য একে অপরের ব্যবসায় প্রবেশ করতে নিষেধ করা হয়। এক্ষেত্রে সময়ের সাথে সাথে অবিচলভাবে পৌঁছে যায় নতুন উচ্চতায়। বাবার ব্যবসাকে এই পর্যায়ে নিয়ে আসার জন্য মুকেশ আম্বানির সবথেকে গুরুত্বপূর্ণ যে পদক্ষেপ ছিল তা হলো টেলিকম সেক্টরটাকে আরো শক্তভাবে ধারণ করা। মুকেশ আম্বানির সবথেকে উল্লেখযোগ্য পদক্ষেপ ছিল টেলিকম সেক্টরে প্রবেশ। একই সাথে জিও ইনফোতে এই প্রতিষ্ঠা ছিল তার বাণিজ্যে সবথেকে বড় একটা ধাপ। তিনি টেলিকম কোম্পানিতে প্রবেশ করার কারণে বাকি কোম্পানিগুলো হিমশিম খেয়ে যায়। তারা একে অপরের বিরুদ্ধে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করতে থাকে আর মুকেশ আম্বানি একদিক দিয়ে তার কোম্পানি এগিয়ে নিয়ে যান। একটা সময় তিনি সবাইকে ছাড়িয়ে চলে যান অনেক দূরে আর তার প্রতিপক্ষরা ক্ষতির সম্মুখীন হয়ে পড়ে। মোট কথা হচ্ছে মুকেশ আম্বানি আজ এই পর্যন্ত আসার জন্য সবচেয়ে বড় দাবিদার হচ্ছে তার বাবা ধীরুভাই আম্বানি। তিনি একদম জিরো থেকে যাত্রা শুরু করেন, কিন্তু তার সেই ইচ্ছাকে পরিপূর্ণতা করেন মুকেশ আম্বানি। এখন হয়তো আপনি বলবেন, এখানে তো কোনো মুকেশ আম্বানির ক্রেডিট নেই, তিনি তার বাবার সম্পত্তি কাজে লাগিয়ে ধনী হয়েছেন। কথাটা সত্যি হলেও পুরোপুরি মেনে নেওয়ার মতো নয়, কারণ বাবার সম্পত্তি আরো দ্বিগুণ উচ্চতায় নিয়ে যাওয়া খুব একটা সহজ কাজ নয়। ভারতের বিখ্যাত নায়ক অমিতাভ বচ্চনের একটি অনুষ্ঠান হয়, সেখানে বিজয়ীকে 1 কোটি টাকা উপহার দেওয়া হয়। একবার এক লোক 1 কোটি টাকা পুরস্কার পায় এবং তার বেশ কয়েক বছর পর দেখা গেল লোকটি আবার সেই আগের অবস্থানে চলে আসে। মানে সেই 1 কোটি টাকার মালিক থেকে লোকটি আবার শূন্য হয়ে যায়। এর একমাত্র কারণ ছিল তিনি টাকা তৈরি করার সিস্টেম জানতেন না। টাকা থাকলেই ধনী হওয়া যায় না, টাকা দিয়ে টাকা বাড়ানোর জ্ঞানও থাকতে হয়। আর এর জন্য প্রয়োজন চেষ্টা আর সাধনা আর ফাইন্যান্সিয়াল এডুকেশন, যা আজকের এই ঘটনার ধীরুভাই এবং মুকেশ আম্বানির থেকে পাওয়া যায়। তাই শুধু টাকা নয়, টাকাকে তৈরি করতে শিখুন। তো এই ভিডিও থেকে আপনি কোনো উপকৃত হয়ে থাকলে ভিডিওটাতে অবশ্যই একটি লাইক দিবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই। কথা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।